উনি যে পদত্যাগের কথা চিন্তা করছেন, এটা আপনি কার কাছে জানতে পেরেছি? যার কাছে জানতে পেরেছি উনি একটা পলিটিক্যাল পার্টির লিডার। আচ্ছা, উনি কি ডক্টর ইউনূসের স্পোক্স পারসন? না। ডক্টর ইউনূসের একটা বিশাল প্রেস উইং আছে। আগে কোনো প্রধানমন্ত্রীর এত বড় প্রেস উইং ছিল না। জি। এবং সব প্রেস উইংয়ের প্রত্যেকটা লোক প্রফেশনাল, মানে সাংবাদিক, একটা একজন দুজন বাদে, এবং এরা খুবই অ্যাক্টিভ। কিছু পান থেকে চুন খসলে যেটা উনি বলেছেন সেটাও বলে দেয়, যেটা উনি বলেন না সেটাও তারা বলে দেয়, এবং দায়িত্ব নিয়ে বলে। প্রেস উইংয়ের যিনি প্রধান প্রেস সেক্রেটারি, উনি তো অনেক সময় উপদেষ্টাদের চেয়েও পাওয়ার নিয়ে, দায়িত্ব নিয়ে উনি অনেক সময় কথা বলেন। তো এত লোক থাকতে ওনার মনের এই বিরক্তি, এই হতাশা, এটা প্রকাশ করার জন্য মানে নাহিদ ইসলাম অ্যাপ্রোপ্রিয়েট পার্সন কী করে হয়, এটা আমার কাছে ভাই ক্লিয়ার না। আচ্ছা, কালকে রাতে ঘটনা হয়েছে, কাল রাতে উনি এটা প্রকাশ করেছেন বিবিসির কাছে। আমি বুঝতে পারলাম না আমাদের কোনো সাংবাদিকরা আজকে এই ব্যাপারটা নিয়ে প্রেস উইংকে কেন নক করলো না, কেউ নক করে নাই। আমি আজকে বিকাল পর্যন্ত ওয়েট করছি যে প্রেস উইং থেকে কোনো বিবৃতি আসে কিনা। প্রেস উইং কিচ্ছু বলেনি। আমি যদি এখন বলি মিস্টার নাহিদ ইসলাম ওনার দলের পলিটিক্সটা এই কথার মাধ্যমে করেছেন, আপনি এটা কীভাবে খণ্ডন করবেন? ডক্টর ইউনূস যে ওনার কাছে ওনার হতাশা ব্যক্ত করেছেন, এবং হতাশা ব্যক্ত করার জন্য ওনাকেই একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট পার্সন মনে করেছেন, সেটার কি প্রমাণ আপনার কাছে আছে? না আমার কাছে আছে। আমি তো আজকে সারাদিন খালি প্রমাণই খুঁজলাম, আচ্ছা, পাইলাম না তোরে ভাই। তো এইগুলো হলো নানা ধরনের ঘটনা। এখন কি হচ্ছে, আমি যদি অন্যভাবে বলি, তো এটা শোনার পর একদম প্রাথমিক প্রতিক্রিয়া, দেখেন অতগুলি প্রতিক্রিয়া হয়েছে, আমি বলি আপনাকে। জি। একজন আমাকে বলতেছে, কালকে যখন শুনছে, সে প্রথমে তিনি বলতেছে আজকে কি বার? আমি বললাম কেন, বৃহস্পতিবার। ওই কি তাহলে আগামীকাল শুক্রবার না? আমি বলছি হ্যাঁ। ওই কি তাহলে শুক্রবারকে মাথায় রেখে কিছু একটা হচ্ছে। আবার একটা গণজমায়েত, শুক্রবার তো ঢাকা শহরে জমায়েত করা, বিক্ষোভ করা খুব সহজ। বাদজুমার পরে সাধারণত কিছু লোকজন তো রেডিমেড পাওয়া যায়। আচ্ছা, কিছু একটা হইতে পারে, কিন্তু সবাই এত হাহাকার করবে যে না যেও না, সাথে কিছু একটা বলবে, কি বলবে আমি জানি না, বলবে। অনেকে ভেবেছিল গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, আশেপাশে জেলা থেকে গাড়ি ভর্তি করে লোক আসবে, না ওনারা যাওয়া ঠিক হবে না। তো হয় না এই কাজগুলো। আচ্ছা, হয় না এই কারণে হয় না। এবং যিনি আমাকে এগুলো বলেছেন উনি পলিটিক্সও করেন না, একজন সাধারণ মানুষ, অবসরপ্রাপ্ত একজন বেসরকারি কর্মকর্তা। তো ওনারাও বুঝেন রে ভাই। তো নাটক করে কী লাভ বলেন? এইভাবে সিম্পেথি আদায় করা যায় না। সিম্পেথি আদায় করতে হলে কাজ করতে হয়। সংস্কার নিয়ে সরকার চাপে রয়েছে। চাপ বলতে কি বোঝাতে চাচ্ছেন? যদিও সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দল কিন্তু একমত, কিছু কিছু জায়গায় ঐকমত হয়নি, সেটা প্রক্রিয়া চলছে। তাহলে এই ইস্যুতে চাপটা কেন? আর যেটা তিনি বললেন যে সরকারের তো প্রধান এজেন্ডা হতে নির্বাচন, সংস্কার, বিচার, এর বাইরে আর সরকার আর কি কাজ করতে পারে, মানে এই ইন্টারিম গভর্নমেন্ট? শুনেন, যে কথাটা অসীম ভাই বললেন, আমি ওটার সূত্র ধরেই বলি। জি। যে আমাদের সংবিধানে তো এটা নাই। এই সংবিধান যা আছে কি নাই এটাও তো তারা মানে না। তারা কিন্তু সংবিধানকে তাদের মতো করে মানে, কিছু মানে কিছু মানে না, যেটা পছন্দ না হয় সেটা মানে না, আবার মানে। আচ্ছা। আর এর মধ্যে উনি বলতেছে যে সুপ্রিম কোর্টের আমাদের একটা রেফারেন্স আছে। ওটা কি আছে? ওটা পড়ছেন? ওটার মধ্যে জাস্ট লেখা আছে যারা ডে টু ডে রুটিন ওয়ার্কগুলি করবে। রাইট। আচ্ছা, যদি তারা ডে টু ডে রুটিন, যেহেতু দেশে এই মুহূর্তে কোনো সরকার নাই, এক ধরনের সাংবিধানিকভাবে কোনো সরকার নাই, অতএব একটা সরকার চালানোর জন্য দরকার। এই জন্য ইচ্ছা করলে রাষ্ট্রপতি তার ডে টু ডে ওয়ার্কগুলি করার জন্য কতিপয় উপদেষ্টা নিয়োগ করতে পারেন। এক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতিকে ওনারা পরামর্শ দিয়েছে যে আপনি ইচ্ছা করলে কতিপয় উপদেষ্টাকে নিয়োগ করতে পারেন দৈনন্দিন কাজগুলো সারার জন্য। আচ্ছা, রাষ্ট্রপতি ওনাদেরকে নিয়োগ দিয়েছেন। ওনারা কিন্তু রাষ্ট্রপতির নিয়োগকৃত ব্যক্তি, কিন্তু এরা সবাই। এবং তাদেরকে দিয়েছেন কেন? ডে টু ডে কাজগুলি করার জন্য। তো ডে টু ডে কাজের মধ্যে পোর্ট কোত্থেকে আইলো, করিডোর কোত্থেকে আইলো, কোত্থেকে আইলো রে ভাই, এটা বুঝান তো আমারে। এবং সেখানে সংস্কার যেটা সংস্কার কোত্থেকে আসলো, বিচার কোত্থেকে আইলো, এগুলো কোত্থেকে আইলো? এগুলো জনদাবির প্রেক্ষিতে হয়তো আসছে, আমি কিন্তু এগুলো উড়াই দিচ্ছি না। আচ্ছা, এগুলো জনদাবির প্রেক্ষিতে আসছে। কিন্তু করিডোর বন্দর কি জনদাবির প্রেক্ষিতে, মানে করিডোর বন্দর এগুলো কি জনতার দাবি? না, ওইগুলি না। বিচারটা জনদাবির মধ্যে আছে, সংস্কারটা জনদাবির মধ্যে আছে। এখন জনদাবিটা কি সেটা কে মাপবে? শেখ হাসিনা তো 15 বছর বলতো এই দেশের জনগণ তো আমার সঙ্গে। আচ্ছা, উনি তো প্রমাণও করে দিচ্ছে।
দেখেন ইলেকশনে যে পাস করছে সেও আমার লোক, যে ফেল করছে সেও আমার লোক। তো এই দেশের জনগণ সব তার। এর চেয়ে বড় প্রমাণ আপনারা কি চান? কাগজে কলমের চেয়ে বড় কোনো প্রমাণ আছে? নাই তো। যে পাস করছে সেও আমার লোক, যে যার সঙ্গে ফাইট করছে সেও আমার লোক, সবই তো আমার। আচ্ছা। তো ওই দাবি কি মানে লজিক্যালি আপনার কাছে অথবা নৈতিকভাবে আপনার কাছে গ্রহণযোগ্য বলেন? তো এখন জনদাবির প্রতিনিধিত্ব কে করতেছে? যারা করতেছে ওনারা যখন একটা মিটিং ডাকে লোক হয় 200, তো ওনারাই তো জনদাবির প্রতিভূ। আচ্ছা, ওনারাই দাবি করতেছেন যে আমরা এই আন্দোলনকে সিফা সালাম, আমরা তো সিফা সালাম আপনাকে 200 বেশি লোক হয় নাকি? জিনিসগুলো বুঝতে হবে। একসময় কিন্তু ওনারা ওই 200 না 2 লক্ষ লোকের সামনেই ছিল, ওনার ডাকে আসে নাই। 2 লক্ষ লোক নিজের প্রেরণায় আসছিল, আমরাও ছিলাম নিজের অন্তর্গত তাগিদে আসছিল, সেই তাগিদের সামনে ওনারা ছিল, বাই চান্স ছিল। শুনেন আমি একটা ঘটনা বলি ছোট্ট করে একটা। জি। ওই যে কাজল রেখা ছবিটা দেখছেন? কাজল রেখা গল্প শুনেছি, কাজল গল্প রেখা। শুনছেন যে এক রাজকুমারের সারা শরীরে সুই লাগানো থাকে। আচ্ছা, তো সে সারা শরীরে সুই কিন্তু রাজকন্যা তুলছে, শেষ একটা সুই বাকি সে ছিল। 2টা সুই ছিল চোখের মধ্যে, আচ্ছা, চোখ বন্ধ। তখন তার দাসী যে ওই সুই 2টা তুলে কয় কি যে আমি তোমার বাঁচাইলাম, তুমি আমার বিয়ে করো। বিয়ে তো করলো। সে তো বিয়ে করলো। আচ্ছা। তো বিয়ে তো বিয়ে করলো, ঘটনা হলো কি ওই রাজকুমারের জীবনটা বাঁচাই যাচ্ছিল কে? যে সারা শরীরে এগুলো তুললো সে, নাকি যে ফিনিশিং দিয়া বললো যে আমার তুমি করো? কারণ এরা হলো সেই জিনিস। এখন দাবি করতেছে আমি সব করছি। 15 বছর ধরে এরা যে মামলা মোকদ্দমা খাইলো, দৌড়ের উপরে থাকলো, এগুলি কিছুই না। এই দেশের গৃহবধূরা যে রাস্তায় নামলো, ছোট ছোট বাচ্চাকে হাতে ধরে নিয়ে রাস্তায় নামছে, এরা কিছুই না। তারা তো ওই যে বিএনপি সামনেই বলছে 16 বছর বিএনপি কি করেছে, ওটাই তো, তারা তো ওই করছে। টাকন দাসীও বলছিল আচ্ছা, যে তোমার তো আমি বাঁচাইছি, তুমি চোখ খুলে প্রথমে কাকে দেখছো? আমাকে দেখো নাই? হ্যাঁ তোমাকে দেখ, তো আমি তো তোমার বাঁচাইলাম। ভাই হিসাবটা এভাবে বুঝতে হবে। তো হলো ঠিক আছে, তারাই যদি করে থাকে, এখন তাদের ডাকে লোক আসে না কে? আসে না কে? তাদের ভয়টা কোথায় আমি বলি আপনাকে, তাদের ভয় আছে, কিন্তু তাদের ভয়টা হলো এই জায়গায় যে তারা এরই মধ্যে দেখেন তাদের কিন্তু দেশের মানুষ মাথায় করে রাখছিল, এখন কি মাথায় নাই? অবশ্যই নাই। কেন? শুনেন কিভাবে? একটা কথা আমি বলি আপনাকে জি। ভাই, কারে কোথায় নিয়ে গেলেন সেটা ইম্পর্টেন্ট না। আচ্ছা। আপনি যদি একজন ওই যে সার্কাসে ক্লাউন চিনেন, ক্লাউন, জি চিনি। ক্লাউনকে নিয়ে যদি আপনার রাজবাড়িতে নিয়ে থাকতে দেন, সে রাজপুত্র হয় না, বরং সে রাজবাড়িটাকে সার্কাসে বানায় ফেলায়। আচ্ছা, এখান থেকে বুঝে নেন ঘটনাটা কি। তারা যে জায়গায় থাকার যোগ্য সেই জায়গায় তারা মনে করছে আমি এখানে আসি, এসে কিছু হয়ে গেছি, হয় নাই। তারা নিজেদের আচার আচরণের মাধ্যমে জনগণ তাদেরকে ত্যাগ করছে অলরেডি। একটা লোক আপনি বলেন ভাই, আমরা তো মিডিয়ায় দেখলাম ধানমন্ডি এলাকায় ঘটনা দিলেন হাক্কানি পাবলিশার্সের ইয়েকে হ্যাঁ যেভাবে তার আপনি এখনই ধরেন, পুলিশকে প্রেশার দিচ্ছে এখন ধরেন, তো এখন ধরবেন, তারপরে তো মামলা আছে, মামলা আমি পরে করব। এটা কি? এটা কোনো সভ্য দেশে হয়? এবং তাকে তো ছাড়ানোর জন্য পরে তারপরে তাকে ছাড়িয়েছে। গেল, ছাড়িয়েছে। এই NCP লিডার গেল, হান্নান মাসুদ হান্নান মাসুদ গিয়েছিলেন। তাকে জি। ছাড়াই নিয়ে আসলো। আচ্ছা, তো এটা কি কোনো সভ্য দেশের হইতে পারে? হয় এটা? এই দেশে হয়। কেন হয়? কারণ এদেশের এই মাতব্বরি এরা পাইছে। এখন তারা ওই পুরা রাজপ্রসাদটাকে সার্কাস বানানোর তালে আছে। যে আসবে আপনার কাছে, আমি যেতে চাই একটু ব্যারিস্টার অসীম আপনার কাছে। সেটা হচ্ছে যে আপনারা রাজনৈতিকভাবে মানে কর্মসূচি রেখেছেন, গত কয়েকদিন ধরে আপনারা 2 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করে আসছিলেন। গতকাল রাতে যেটা ঘটলো আর কি, যে নিউজটা এসেছে আজকে, এটা নিয়ে তো আপনারাও কথা বলেছেন যে না, আপনারা প্রধান উপদেষ্টা পদত্যাগ চান না, আপনারা চান দ্রুত নির্বাচনী রোড ম্যাপের ঘোষণা। এবং এও আপনার ইঙ্গিত দিয়েছিলেন যে যদি ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন না হয় বা ইঙ্গিত না আসে, এই দলের প্রতি আপনাদের যে সমর্থন, মানে সরকারের প্রতি যে সমর্থন, সেটা আপনারা আসলে সরে আসবেন, এরকম ইঙ্গিত আপনারা দিয়েছিলেন। যদি এই বিষয়ে আপনি মন্তব্য করেন। ধন্যবাদ আপনাকে, আমাদের সহ আলোচক, বিজ্ঞ 2 জন আলোচক, দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সকলকে শুভ সন্ধ্যা। জি। আমাদের দলের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পদত্যাগ কখনো চাওয়া হয়নি, বরং ওনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা এবং ওনার এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো মতেই যেন ফেল না করে, তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার কারণটা হচ্ছে যে আমরা 15 বছর আন্দোলন করেছি ফেসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে।
2 বছর এদেশে 11 সরকার ছিল, সব কিছু মিলিয়ে 17 বছর আমরা নির্যাতিত নিপীড়িত ছিলাম। আমরা এদেশে জনগণের কথা বলেছিলাম, জনগণের সেন্টিমেন্টটাকে হোল্ড করে আমরা বলেছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দেন। আমরা এটা বলেছিলাম, কেন বলেছিলাম তার একটা যৌক্তিক কারণ আমি বলি। সেটা হলো যে এর আগে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো যেগুলো ছিল, এবং সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার না হলেও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল 91 সালে, ওনারাও 3 মাসের মধ্যে এই কাজটা করেছিলেন, নির্বাচনটা। জাস্টিস লতিফুর রহমান, জাস্টিস হাবিবুর রহমান, ওনারাও এই কাজ করতে পেরেছেন। পরবর্তীকালে আমরা দেখেছি 2008 সাল নিয়ে বিতর্ক আছে, সেই বিতর্কের মধ্যে না গেলেও ওনারা আপনার একটা সময়, লম্বা সময় নিয়েছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিন্তু অ্যাকনোলেজ যেটা আপনার আমাদের দেশে রেকগনাইজড যে তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের মধ্যে, যেটা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু আপনার বহুল মানে প্রশংসিত হয়েছে, এবং এখনও বলা হচ্ছে যে 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা কোথায় রিভার্ট করার কথা? 13th অ্যামেন্ডমেন্ট। 13th অ্যামেন্ডমেন্ট মানে কি? তত্ত্বাবধায়ক সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকারের এক্সিস্টেন্সটা থাকে না। তারপরেও এখনও আছে। কেন আছে? যতক্ষণ পর্যন্ত গেজেট নোটিফিকেশন না হবে, নতুন গেজেট নোটিফিকেশন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের জন্য। আচ্ছা, জি। সেটা কিন্তু হয়নি। অনেক গেজেট নোটিফিকেশন কিন্তু হয়েছে, এই সরকার করেছেন, ভালোগুলো করেছেন, আমরা প্রশংসা জানাই, সাধুবাদ জানাই। বিষয়টা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেবের পদত্যাগ নয়, বিতর্কিত 2 জন উপদেষ্টার পদত্যাগের কথা বলা হয়েছে। আমি কিন্তু অনেক আগে বলেছি, যেদিন এনসিপি আপনার আবির্ভাব ঘটেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ সরকারের মধ্যে আছেন, 3 জন ছিলেন উপদেষ্টা, 1 জন পদত্যাগ করেছেন, দলের দায়িত্ব নিয়েছেন। সেদিনই কিন্তু আপনার উচিত ছিল বাকি 2 জন চলে যাওয়া, কারণ তাদের সতীর্থ কিংবা তাদের সহকর্মীরা অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেটে রয়ে গেছেন। এটা কখনো আপনার ইট ডাজন্ট গো উইথ দ্য স্পিরিট অফ কেয়ারটেকার গভর্নমেন্ট অর নন পার্টিজান গভর্নমেন্ট অর ইন্টারিম গভর্নমেন্ট, হোয়াট এভার নেম ইট ইজ টার্ম। আপনি কি মনে করেন যে 2 জন উপদেষ্টা রয়েছেন, মানে তারা কি উপদেষ্টা পদে থেকে রাজনীতি করছেন? অফকোর্স, আমি বলি, আমি তো থাকি ধানমন্ডিতে। আচ্ছা, আমার শখ আছে, প্রত্যেক যারা রাজনীতি করেন, আমার এমপি হওয়ার শখ নাই। আমি এমপি হলে 2008 সালে হতে পারতাম। আমার নেত্রী আমাকে বলেছিলেন, আমার গ্রামের বাড়ি নোয়াখালী, আমি ইলেকশন করিনি, উনি আমাকে বলেছিলেন যে তুমি ইলেকশন করলে আমরা একটা সিট বেশি পেতাম। আর আমি বলেছিলাম যে লস ম্যাডাম আপনার হয় নাই, 30-এর জায়গায় 31 পেতেন। আমি লস করছি। কি লস করছো? আমি বলছি একটা ট্যাক্স ফ্রি গাড়ি পাইতাম। আচ্ছা, আমি কথাটা বলছি কেন দেখেন, হাজারীবাগে এলজিআরডি উপদেষ্টা, তিনি হাজারীবাগ গেলেন, হাজারীবাগ গিয়ে উনি বললেন যে মন্দির করে দেবেন। বিগত সরকার আপনার 10 তলা বিল্ডিং করে দেবেন সুইপার কলোনিতে তফসিলি সম্প্রদায়কে, যেটা বিগত সরকারের সময় অ্যাপ্রুভড হয়ে আছে 10 তলা। উনি বললেন যে উনি ওটা করে দিবেন, ওই 10 তলা মন্দিরের কমিটমেন্ট করলেন। তারপরে করলেন কি, ধানমন্ডির রবীন্দ্র সরোবরে 500 ডিএনসিসির কর্মকর্তা কর্মচারী নিয়ে উনি লেক পরিষ্কার করবেন। আমি কিন্তু তার আগের দিন একটা প্রোগ্রামে করেছিলাম, যদি আপনার আসতে হয় এলজিআরডি উপদেষ্টা, আপনার তো ইউনিফর্মলি আপনার কর্মকাণ্ড থাকা উচিত, সমগ্র ঢাকা সহ সমগ্র বাংলাদেশ। পার্টিকুলার একটা এরিয়া যেখানে শোনা যাচ্ছে, জনশ্রুতি আছে, এবং আমরা পত্রপত্রিকা, আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলেছেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া ধানমন্ডির থেকে ইলেকশন করবেন। তো তাহলে আপনি আগে একটা প্রোগ্রাম করেছেন, তারপরে আবার প্রোগ্রাম করেছেন। আমি আরেকটা জিনিস বলতে পারি, হয়তো তারা আসবেন না, যে ওনারা যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আছেন সিটি কর্পোরেশনের, আপনার মনে করেন যে বিভিন্ন কিছু আপনার যে সরকারি কি ত্রাণ বলে বা মুখ বলে তমুক বলে, রেশন কার্ড বলে, ভিজিএফ কার্ড বলে, ওনারা বলছেন যে ওনাদের সমন্বয়ক যারা ছিলেন তাদের মাধ্যমে এগুলি ডিস্ট্রিবিউট করবেন। তার মানেটা কি? তাদের মধ্যে নির্বাচন করার যে একটা প্রবণতা আছে, 1-2 ম্যানিপুলেট করার দরকার যেটা আছে, ফেসিলিটিস নেয়ার দরকার আছে, সর্বোপরি অ্যাবিউজ অফ পাওয়ার যেটা। তো যাদের মনে করেন আপনার 40 বছর বয়সে মানুষ দুর্নীতির কথা চিন্তা করে এই দেশে, আপনি 22 বছর থেকে সেটা পেয়ে গেছেন সুযোগটা, মানে তারা যদি উপদেষ্টা পদ থেকে বের হয়ে এসে এগুলো করতেন, সেটা তো সমর্থনযোগ্য। জি, ওটাও সমর্থনযোগ্য, তবে রাজনীতি সমর্থনযোগ্য, নির্বাচন সমর্থনযোগ্য না। কারণ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা নির্বাচন করতে পারতেন না। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা নির্বাচন যেন করতে পারতেন না। সরকার না, এটা তো অন্তর্বর্তী সরকার, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, একই জিনিস, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন, সেটা তত্ত্বাবধায়ক সরকার হোক, নির্দলীয় নিরপেক্ষ সরকার হোক, যেভাবে আপনি যে নামে ডাকেন না কেন, আপনার স্পিরিটটা কিন্তু একই।
এটার সংবিধান, যেমন তত্ত্বাবধায়ক সরকার আমাদের ব্যবস্থা আমাদের দেশে এখন সংবিধানের মধ্যে নেই। আদালত বলেছে কিন্তু এখনো গ্যাজেট নোটিফিকেশন হয়নি। আচ্ছা। অন্তর্বর্তীকালীন সরকার, এটা কি আমাদের সংবিধানে আছে? নাই। সুপ্রিম কোর্টের রেফারেন্সে এসছে, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে মাকসুদ কামাল ভাই যে কথাটা বললেন যে এনসিপির নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে দেখা করেছেন, আজকে মানব জমিনে নাকি এসছে। আমি মাহমুদুর রহমান মান্না ভাইয়ের বাংলা ভিশনের প্রোগ্রামে সেখানে আপনার বলা হয়েছে স্পষ্টভাবে, ওনারা লিখেছেন সেটা হচ্ছে যে দুজন উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা বলেছেন তোমরা যদি এভাবে করো তাহলে তো আমি চালাতে পারবো না। আর ওনারা জাতির সামনে এমনভাবে উপস্থাপন করেছেন মনে হচ্ছে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে ব্ল্যাকমেল করছে, আইদার শিশু সুলভ একটা আচরণ অথবা আমাদেরকে বলির পাঠা বানানো। মানে এই বিপদের মধ্যে, এই ঝড় তুফানের মধ্যে তোমাদেরকে ফেলে চলে গেলাম। মানে দোষটা কাদের? বিএনপির। দোষটা কাদের? গণ অধিকার। দোষটা কাদের? মান্না ভাইয়ের দল। দোষটা কাদের? আচ্ছা, সিভিল সোসাইটি কিংবা সাংবাদিক কমিউনিটিকে যারা রিপ্রেজেন্ট করেন, এই যে মাকসুদ কামাল ভাই সহ অন্যান্য যারা আছেন, যারা দেশের ভালো সবার উপর কথা দোষ বলেন। আমি পড়বে। তো আমার স্বার্থের কথা বলবো আচ্ছা। ভাই। জি। আমি এত জীবন সারা জীবন